তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। এটা হলো আমাদের মিড টু এর সিলেবাস। আজকে থেকে হলো আমাদের মিড টু স্টার্ট। যদি আপনারা মিড ওয়ান পরীক্ষা এবং কুইজ ওয়ান একটাও দিতে পারেন নাই আপনাদের এক সমস্যার কারণে, গুগল ক্লাসরুম প্রবলেমের কারণে, তা আমরা মিড টু শুরু করলাম, আপনাদের প্রবলেম সলভ করে তারপর আমরা মিড ওয়ানটা নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখুন, আমাদের যে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আছে এটা আসলে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ আপনার এটা হলো জিওমেট্রি বলে এটাকে, এজন্য এটাকে 3D বলে, 3 ডাইমেনশনাল 3D ফিগার বলে। 3D এর জন্য সলিড মানে কি, যেমন মনে করেন আপনি যদি একটা ইট এর কথা চিন্তা করেন, যেমন মনে করেন এটা একটা ইট, তাহলে আমি যদি এখানে একটা ইট আঁকি, জাস্ট এজ এ মানে একটা এই হিসেবে আমরা এখানে ড্র করলাম। মনে করেন এটা আমি একটা বক্স আসলাম অথবা আঁকলাম, অথবা একটা ইট মনে করুন, তাহলে ইটের কথা যদি আমরা যখন মাথায় চলে আসে তখন এটা মনে হবে একটা সলিড বস্তু, হ্যাঁ, অর্থাৎ ভিতরে ফাঁকা নয়। এটাকে আমরা যেন 3 ডাইমেনশনাল ফিগার বলি। কারণ হলো তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। ঠিক একইভাবে আপনি যখন বাজারে যাবেন, গ্রামের বাজারের দিকে, তখন দেখবেন একটা ক্যাশ বক্স মানে দোকানদারের সামনে থাকে ছোট্ট, সেই ছোট্ট ক্যাশ বক্সটাও কিন্তু আপনার একটা 3 ডাইমেনশনাল ফিগার। কারণ কি? কারণ হলো তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এখন আপনি যখন চিন্তা করবেন, দেখুন তো যে একটা ইটের করছি, ঠিক তখন তার কয়টা পৃষ্ঠ আমার চোখের সামনে বেশি উঠছে? দুইটা, উপরে একটা, নিচে একটা, তাহলে চারটা, এই পাশে একটা, ওই পাশে একটা, তাহলে এখানে 6টা পৃষ্ঠ কিন্তু তার থাকবে। হ্যাঁ, এখন আপনার এই 6টা পৃষ্ঠের মধ্যে আপনি যখন একটা এই যে এই ফিগারটার কথা চিন্তা করুন, দেখুন এর ঠিক অপোজিট যে বিন্দুগুলা থাকবে, সেই অপোজিট বিন্দুগুলোর মধ্যে যদি আমি যোগ করি তাহলে তার কর্ণ পাবো। আর এইখানে দেখুন এই যে এই বিন্দুগুলা, এগুলো তার শীর্ষবিন্দু, যেগুলো তার শীর্ষবিন্দু, এগুলো তার শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু এখানে 4টা, এখানে আছে আরো 4টা, তাহলে তার শীর্ষবিন্দু হলো তার ঠিক 8টা। এখন এই যে আপনার যে চতুস্থলকীয় একটা বস্তু বা সলিড একটা ফিগার, এই ফিগারটা আপনার দুই রকম হতে পারে, একটা হবে রেক্টেঙ্গুলার আর একটা হলো কিউবিক্যাল। তাহলে রেক্টেঙ্গুলার যখন হবে, আপনি যখন একটা রেক্টেঙ্গুলার ফিগার, অর্থাৎ আপনি যখন একটা ইটের কথা চিন্তা করবেন, তখন কিন্তু তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা কিন্তু সমান নয়, ঠিক আছে? আর যখন কিউবিক্যাল অর্থাৎ এটা গণকীয় হবে, তখন তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই কিন্তু সমান হবে। অর্থাৎ এক্স অক্ষ থেকে দূরত্ব, অরিজিন থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং অরিজিন থেকে জেড অক্ষের যে দূরত্ব, অর্থাৎ যতটুকু অংশ কাট করবে সেই ডিসটেন্সটা ইকুয়াল হবে ফর এ কিউবিক্যাল ফিগার। আর যখন রেক্টেঙ্গুলার ফিগার হবে, রেক্টেঙ্গুলার ফিগারের জন্য কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা তিন রকম হতে পারে, অথবা দৈর্ঘ্য, প্রস্থ সমান হতে পারে, যে কোনো দুটি সমান হয়ে একটা অভিন্ন, অর্থাৎ তিনটার মধ্যে অভিন্নতা থাকবে, তখনই আমরা সেটাকে বলবো আপনার রেক্টেঙ্গুলার ফিগার, ইট। আর যখন আমরা বলবো তখন কিউবিক্যাল মানে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, তখন একটা ঘনকীয় বস্তু হবে। আচ্ছা, এবার আমরা একটু বেসিক প্রিলিমিনারি অর্থাৎ বেসিক জিনিস আমরা এখান থেকে একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, দেখুন বেসিক জিনিসটা হলো এরকম, দেখুন আমার অরিজিন থেকেই কিন্তু সবসময় যাত্রা শুরু করতে হবে। আমার এটা যদি একটা বক্স হয়, এই বক্সের অরিজিন থেকে এই এ পর্যন্ত দূরত্ব, এক্স অক্ষ পর্যন্ত দূরত্ব আমি ধরে নিলাম এ। অরিজিন থেকে আমি একটু কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে আপনাদেরকে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করব। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আপনাদের আগে আলোচনা করা। তারপর এখানে আপনার ডায়াগোনাল সম্পর্কে আপনাদের একটু মানে ব্রিফ করা। এই জিনিসগুলো যদি ধরে ফেলতে পারেন তাহলে এখানের অঙ্কগুলো আপনাদের বের করা সুবিধা হয়ে যাবে। তাহলে অরিজিন যেটা আছে, অরিজিনের স্থানাঙ্ক দেখুন 0 0, আমরা জানি অলরেডি। কিন্তু এখানে দেখুন এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে, এই জন্য আমার এখানে তিনটা এন্ট্রি হবে 0 0 0। আর দেখুন অরিজিন থেকে যে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, যে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, এটাকে আমরা ধরে নিয়েছি এ, স্মল এ, যেটা আমরা স্মল এ দিয়েছি এক্স অক্ষ বরাবর দূরত্ব। হ্যাঁ,
আমি যে এইখানে আমি এটাকে আমি দিয়ে দিলাম এ। তারপর দেখুন অরিজিন থেকে ওয়াই অক্ষ পর্যন্ত যে দূরত্ব ও থেকে বি, আমি যে এখানে যদি লিখি ও এ ইজ ইকুয়াল টু হলো স্মল এ, ও থেকে কেউ কিছু বলবে? কেউ কিছু বলবেন? ওকে, ও থেকে বি পর্যন্ত যে দূরত্ব এটা মনে করেন স্মল বি ধরে নিলাম, যে ও থেকে যে বি পর্যন্ত যে দূরত্ব। আর জেড অক্ষ পর্যন্ত যে দূরত্ব ও থেকে সি, এটাকে আমি ধরে নিলাম স্মল সি। এবার দেখুন স্মল সি কিন্তু এখানে, হ্যাঁ। এবার আপনি একটা জিনিস কল্পনা করে দেখুন, এই যে এক্স অক্ষ বরাবর যখনই যাবে তখন তার মান হবে এ, ওয়াই অক্ষ বরাবর যখন অর্থাৎ খাড়া সোজা উপরের দিকে যেতে হবে তখন হবে তার মান বি, যখন এই তেসরা ভাবে যাবে তখন তার মান হবে সি। তাহলে দেখুন আপনার এখানে যখন একটা বিন্দুর কোঅর্ডিনেট আপনি বের করবেন তখন মনে রাখতে হবে সেই বিন্দুতে আপনি মিনিমাম ডিসটেন্সটা আপনি কিভাবে যেতে পারেন, মিনিমাম হবে আর কি, যে ডিসটেন্সটা অর্থাৎ শর্টকাট ওয়েতে কিভাবে আপনি যেতে পারেন। তাহলে আমি এই এ বিন্দুতে যখন যাব, অরিজিন থেকে আমি এ তে যাব, তাহলে সরাসরি আমি এখানে যেতে পারবো। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? এ বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স অক্ষ বরাবর গেলাম, ওয়াই অক্ষ বরাবর যেতে হয় তাহলে তার মান 0, জেড অক্ষ বরাবর যেতে হয় না তাহলে তার মান 0। এবার আমি যদি বি বিন্দুতে যাই, সরাসরি দেখুন ও থেকে বি বিন্দুতে চলে গেলাম, তাহলে আমি দেখুন এখানে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর গেলাম, তাহলে এক্স অক্ষ বরাবরও যায় নাই, জেড অক্ষ বরাবরও যায় নাই। জেড অক্ষ কখন হবে? যখন এই তেসরা ভাবে যাব। তাহলে এই এক্স অক্ষ থেকে অরিজিন থেকে যখন আমি বি বিন্দুতে যাব তখন তার স্থানাঙ্কটা হবে 0, এক্স অক্ষ বরাবর যায় নাই, ওয়াই অক্ষ বরাবর গেলাম, জেড অক্ষ বরাবর যায়নি, তাহলে তার মান 0। এবার আমি যখন সি বিন্দুর স্থানাঙ্কটা বের করব দেখুন, তাহলে অরিজিন থেকে অলওয়েজ আমার যে জার্নি সেটা অলওয়েজ অরিজিন থেকে স্টার্ট হবে। অরিজিন থেকে আমি সি বিন্দুতে গেলাম, যাওয়ার পরে দেখুন তার স্থানাঙ্কটা হবে এক্স অক্ষ বরাবর যায় নাই, ওয়াই অক্ষ বরাবর যায় নাই, শুধু জেড অক্ষ বরাবর গেলাম, তাহলে 0, 0, সি। ওকে, এবার দেখুন আমি মনে করুন এম বিন্দুতে যাব। এই এম বিন্দুতে আমি যখন যাব তখন অরিজিন থেকে আমি যে এ বিন্দুতে যাব, এ থেকে আমি এম এ যাব, অথবা অরিজিন থেকে আমি সি তে যাব, সি থেকে আমি এম বিন্দুতে যাব। তাহলে দেখুন দুইটা পদ্ধতি হয়ে গেল। এখন আপনি যদি মন চায় যে ও থেকে বি তে যাবেন, বি থেকে এল এ, এল থেকে পি তে, পি থেকে এম এ, তাহলে এটা কি বিশাল বড় একটা পথ হয়ে গেল না? এত বড় পথ কিন্তু আপনার নেওয়া যাবে না, আপনাকে নিতে হবে শর্টকাট ওয়ে। কিভাবে শর্টকাটে আপনি এখানে যেতে পারবেন, ঠিক আছে? তাহলে শর্টকাট ওয়েটা হলো কি, এখানে আপনাকে যেতে হবে প্রথমে অরিজিন, অরিজিন থেকে এ, এ থেকে এম, অথবা এখানে আরেকটা শর্টকাট হলো ও থেকে সি, সি থেকে এম। তাহলে দেখুন আমি ও থেকে এ পর্যন্ত গেলাম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর গেলাম, তাহলে এক্স অক্ষ বরাবর তার মান হবে এ। আমি কি ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উপরের দিকে গিয়েছি? যাই নাই। তাহলে এ থেকে গিয়ে তারপর আমি গিয়েছি বি বিন্দু, এম বিন্দুতে, অর্থাৎ এটা দেখেন তেসরা ভাবে গিয়েছি, তেসরা ভাবে গেলে এটার জেড অক্ষ বরাবর তার মান, তাহলে জেড অক্ষ বরাবর গিয়েছি, এক ওয়াই অক্ষ বরাবর যায় না, তাহলে ওয়াই অক্ষের মান 0, জেড অক্ষের মান সি। ঠিক আছে, এটা হলো এম বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম। এবার আসুন এন বিন্দুর স্থানাঙ্ক আমি যদি বের করতে চাই তাহলে আমি কি করব? এন বিন্দুতে যদি আমি যেতে চাই তাহলে দেখুন ও থেকে আমি এ তে যাব, এ থেকে আমি এন এ যাব, অথবা ও থেকে আমি বি তে যাব, বি থেকে এন এ যাব। যেভাবেই যান আপনি দুই দিক বরাবর আপনার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, একটা হলো আপনার এক্স অক্ষ বরাবর আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর। জেড অক্ষ বরাবর যাওয়ার প্রয়োজন পড়েনি। তাহলে যেভাবে আপনি যান দেখুন ওয়াই অক্ষ বরাবর এখানে আমি আগে গেলাম, তারপরে এক্স অক্ষ বরাবর গেলাম, এক্স অক্ষ বরাবর নিচে এই যে সোজা এই বরাবর এই যে আমি এখানে গেলাম। তাহলে দেখুন আমি যদি এক্স অক্ষ বরাবরটা এইভাবে যাই তাহলে এক্স অক্ষ বরাবর যে দৈর্ঘ্য সেটা আমি আগে গিয়ে ফেললাম, পরে আমি গেলাম ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ গেলাম, এক্স অক্ষ গেলাম, জেড অক্ষ যায় না, তাহলে জেড অক্ষের কোঅর্ডিনেট হবে 0। তাহলে আমি এখানে এ দিব, কমা বি দিব, কমা জেড হলো 0। আচ্ছা, এবার আমি যদি এল বিন্দু স্থানাঙ্কটা আমি বের করতে চাই, দেখুন এল বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে ও থেকে বি তে যাব, বি থেকে এল এ যাব, অথবা এটা হলো দেখুন কোন 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 দূরত্ব বরাবর গিয়েছি, ওয়াই অক্ষ বরাবর গিয়েছি, তারপর আমি জেড অক্ষ বরাবর গিয়েছি, যেটা এই তেসরা ভাবে গেলে জেড অক্ষ,
অথবা আপনি এখানে জেড অক্ষটা আগে যেতে পারেন, তারপর আপনি ওয়াই অক্ষটা যাইতে পারেন। এই যে ওয়াই অক্ষটা পরে যাইতেই হবে, কোনো মাপ নাই। তাহলে দেখুন আমি এক্স অক্ষ বরাবর যাইনি, তাহলে এক্স অক্ষ বরাবর মান 0, ওয়াই অক্ষ হবে বি, জেড অক্ষ গেলাম টেস্ট হবে সি। এই তো আমার হয়ে গেল। আর বাকি রইল এই পি বিন্দুটা। পি বিন্দুটা যদি আমাকে বের করতে হয় তাহলে এক্স অক্ষ বরাবর যাব, ওয়াই অক্ষ বরাবর যাব, জেড অক্ষ বরাবর যাব, অথবা আপনি অন্য দিক দিয়ে যদি ঘুরে আসেন, যে কোনো ভাবে ঘুরে আসেন, তিনটা অক্ষ আপনাকে এই পি বিন্দু থেকে যাইতে হলে আপনাকে যাইতে হবে। এই জন্য পি বিন্দু স্থানাঙ্ক হলো এ, বি, সি। এটা ছিল আপনার জাস্ট ইন্ট্রোডাকশন টু দ্য কোঅর্ডিনেট সিস্টেম ইন 3-ডাইমেনশনাল জিওমেট্রি। অর্থাৎ 3D জিওমেট্রিতে আপনার যে ইন্ট্রোডাকশন টু দ্য জিওমেট্রি কোঅর্ডিনেটস অফ এ ফিগার, এটা বলুন তো আপনারা কি বুঝতে পারছেন কিনা? একটু আমাকে রেসপন্স করেন তো, আমি যে বললাম এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছেন কিনা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আবার একটু বললে ভালো হতো। ভিডিও দেখবা, সমস্যা নাই, আবার ভিডিও তো আবার বলার তো দরকার নাই, ভিডিও দেখলেই হয়ে যাবে। আপনারা কি এটা মোটামুটি ধরতে পারছেন ফিগারটা সম্পর্কে? কেউ কি নাই নাকি? জি স্যার, আছে স্যার। আছেন না? স্যার আছি। স্যার আছে স্যার। আচ্ছা আচ্ছা, মানে আপনার মোটামুটি বোঝা যাচ্ছে তো নাকি? মোটামুটি বুঝলেই হয়ে যাবে। আবার ভিডিওটা আপনি একটু দেখে নেবেন। গোলাম রাব্বানি ভিডিও অফ করো। জি স্যার, জি স্যার। ভিডিওটা দেখলে স্যার আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আপনারা ডাউনলোড করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, অথবা ওখান থেকে লিংক শেয়ার করলেও অমর ফারুক ভিডিও অফ করো, ভিডিও দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, নাজমুল হুদা কি তুমি শেয়ার করছো লাইভ? স্যার আমি লাইভ ক্রিয়েট করতেছি স্যার, আমার পিসি একটু প্রবলেম তো, একটু স্লোলি চলতেছে। আমি এখনই করে দিচ্ছি স্যার, মানে আমি ট্রাই করতেছি। রুবেল আলী ওরা যে জয়েন করছে না, এটা তো প্রবলেমটা। ওকে, এবার আসুন আমরা পরবর্তীতে যাই, যেটা হলো ডিরেকশন কোসাইন অফ এ লাইন। অর্থাৎ একটা লাইনের ডিরেকশন কোসাইন, এগুলো প্রিলিমিনারি কনসেপ্ট, এগুলো আপনাকে জানতে হবে। ডিরেকশন কোসাইনস অফ এ লাইন। আচ্ছা, তাহলে ডিরেকশন কোসাইন অফ এ লাইন এখানে হলো, এটা আমরা কিভাবে আমরা করব দেখুন। ডেফিনেশনটা কি দিব? ডেফিনেশনটা দিতে হলে প্রথমে আমরা একটু ফিগারটার দিকে যদি আমরা একটু চোখ দেই, তাহলে আমরা এটা দেখতে পাবো। আমি একটা ফিগার আঁকলাম, ফিগারটা দেখুন, মানে ফিগারটা দিয়ে যদি আপনারা বোঝার চেষ্টা করুন, তাহলে এটা সহজে আপনারা বুঝতে পারবেন যে ডিরেকশন কোসাইনটা আসলে কি। দেখুন এখানে এক্স অক্ষ বরাবর আমি একটা নিয়েছি, অরিজিন নিয়েছি এক্স অক্ষ, তারপরে এখানে ওয়াই অক্ষ, আর একটা আছে জেড অক্ষ। আর একটা লাইন, যে কোনো একটা লাইন আমি চিন্তা করলাম ওপি। এই লাইনটা এই এক্স অক্ষের সাথে আমি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করালাম, সেটা হলো মনে করেন আলফা। তাহলে এটা ওয়াই অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এটা জেড অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তাই না? এখন এই যে এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো, এটার কথা যদি আমরা একটু চিন্তা করি, যে এই যে এক্স অক্ষের সাথে যে আলফা কোণটা উৎপন্ন করলো, এই যে আলফা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের বা ডিরেকশন, আমার কারণ এখানে জিওমেট্রিতে সবসময় আপনার ডিরেকশন চিন্তা করা হয় অ্যাঙ্গেল অনুসারে। তাহলে এই যে আলফাটা উৎপন্ন করলো ওপি অ্যাঙ্গেল, ওপি লাইনটা এক্স অক্ষের সাথে, তাহলে এইটার যদি আমরা কস নেই, ডিরেকশনের কস, এই জন্য এটাকে ডিরেকশন কোসাইন বলা যায়। তাহলে ডিরেকশন হলো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের যদি আমরা কস নেই, তাহলে ওপি লাইনের এটা হয়ে যাবে একটা ডিরেকশন কোসাইন। ঠিক আছে, মানে সিম্পল ডেফিনিশন, যে ডিরেকশন যেটা থাকবে, ডিরেকশন মানে হলো তো অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের যদি আপনি কস নেন, তাহলে এইটাকে এই লাইনের ডিরেকশন কোসাইন বলা হবে। এখন দেখুন এখানে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে। তাহলে এক্স অক্ষের সাথে যখন আলফা হলো কস আলফা, তাহলে ওয়াই অক্ষের সাথে যে অ্যাঙ্গেল, এটাকে আমি ধরলাম মনে করেন যে বিটা, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে এটা হবে যে কস বিটা। তাহলে এটা হয়ে যাবে তার আরেকটা ডিরেকশন কোসাইন।
জেডকের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে এটা মনে যদি গামা ধরি তাহলে এখানে cos গামা নামে আরেকটা তার ডিরেকশন কোসাইন হবে। তাহলে যতগুলো আপনার অ্যাক্সেস থাকবে ঠিক ততগুলো তার ডিরেকশন কোসাইন হবে। তাহলে এখানে তিনটা অ্যাক্সেস, তাহলে তিনটা ডিরেকশন কোসাইন হবে। ঠিক আছে? আবার কে প্রেজেন্ট করা শুরু করলো মাথার পরি। এই আসার খন্দকার প্রেজেন্টেশন দিয়ে হ্যাঁ, রাখছে। এই তুমি প্রেজেন্টিং বন্ধ করো, স্টপ প্রেজেন্টিং, ক্লিক করো। এই যন্ত্রণা। কিছু কি বোঝো না নাকি তোমরা? ওকে, তাহলে এক্স অক্ষ বরাবরটা হলো cos আলফা, ওয়াই অক্ষ বরাবরটা হলো cos বিটা, জেড অক্ষ বরাবর যেটা সেটা আমরা নিলাম cos গামা। তাহলে এই যে cos বিটা, cos আলফা, cos গামা হলো এই ডেফিনিশন গুলো আমরা এখানে দিয়েছি। দেখুন যে আমি একটা ধরে নিলাম ইফ এ গিভেন লাইন ওপি মেক্স অ্যাঙ্গেলস আলফা বিটা গামা উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ অ্যাক্সেস এক্স ওয়াই এন্ড জেড। তাহলে এক্স অক্ষের সাথে হলো আলফা। এই হুসাইন খন্দকার, তোমাকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব, বুঝো না কিছু? আচ্ছা, ডিরেকশন কোসাইন মানে ডিরেকশনের যে কোসাইন আমি যদি নেই, ডিরেকশন মানে হলো অ্যাঙ্গেল, কোন একটা লাইনের অ্যাঙ্গেলের কস যদি আমি নেই তখন সেটাকে বলা হবে ডিরেকশন কোসাইন। তাহলে আমি তিনটা অ্যাক্সেস আমরা জানি সাধারণত, তিনটা হলো অ্যাক্সেস হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষের সাথে আলফা অ্যাঙ্গেল উৎপন্ন করবে, ওয়াই অক্ষের সাথে বিটা, জেড অক্ষের সাথে গামা। এখন এই যে অ্যাঙ্গেল গুলা ক্রিয়েট হলো এগুলোর যদি আমি কস নেই, যে কস আলফা, কস বিটা, কস গামা, তখন এদেরকে বলা হবে ডিরেকশন কোসাইনস অফ দা গিভেন লাইন ওপি। সংক্ষেপে কস আলফাকে বলা হবে এল, কস বিটাকে বলা হবে কস আলফাকে বলা হবে এল, আর কস বিটাকে বলা হবে এম, আর কস গামাকে বলা হবে এন। ঠিক আছে? এটাই ছিল আপনার ডিরেকশন কোসাইনের যে ডেফিনেশন। অর্থাৎ ডিরেকশনের কোসাইন দিলে এগুলোর আবার অ্যাপ্লিকেশনস আছে, পরবর্তীতে আমরা দেখতে পাবো। আচ্ছা, আরেকটা ডেফিনেশনস আছে, এই দুইটা ডেফিনেশনস এখানে ডিরেকশন রেশিও, অর্থাৎ এই ডিরেকশন গুলা যেগুলো আমি নিলাম ডিরেকশন কোসাইনের, এগুলোর রেশিও যদি আমি বের করতে চাই, রেশিও মানে কি, মানে অনুপাত। তাহলে দেখুন আপনি এখানে একটা অনুপাত দেখতে পাচ্ছেন, এল বাই এ, এম বাই বি, এন বাই সি। ঠিক আছে? তাহলে দেখুন এনি নাম্বারস, আমি ওখানে ডিরেকশন কোসাইন ছিল তিনটা, তাহলে ডিরেকশন রেশিও হবে তিনটা। এই যে দেখুন আমি ধরে নিলাম এল এম এন, এর পরিবর্তে আমি তিনটা নাম্বার ধরে নিলাম এ বি সি, হুইচ আর প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানে কি, সমানুপাতিক টু দ্য ডিরেকশন কোসাইন এল এম এন এর সাথে সমানুপাতিক হবে এই নাম্বারগুলো। অর্থাৎ এল এর সাথে এ, এম এর সাথে বি, এন এর সাথে সি সমানুপাতিক হবে। তাহলে সমানুপাতিক কখন হয়? মনে করেন এ বাই বি, আপনারা যে 19 পড়ে আসছেন, এ বাই বি ইজ ইকুয়াল টু যদি বি বাই সি হয়, এই এটা যদি এরকম অর্থাৎ বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি হয়, তখন তারা হবে সমানুপাতিক, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এস সি। এই শর্ত যদি ফিল আপ করে 5.2 আপনারা 19 পড়ে আসছেন, এই শর্ত যদি ফিল আপ করে তাহলে এটাকে আমরা সমানুপাতিক বলি। কিন্তু এখানে আরেকটু আপনাদেরকে একটু বাড়তি একটু জিনিস এখানে ডিসকাস করেছি, সেটা হলো দেখুন এই যে এল বাই এ, এম বাই বি ইজ ইকুয়াল টু এন বাই সি হবে, এটা হবে ইজ ইকুয়ালস টু একটা নাম্বারের ইকুয়াল হবে। অর্থাৎ প্রত্যেকটি সমানুপাতি অথবা অনুপাতি রেশিও কিন্তু একটা নাম্বারের অনুপাতকে নির্দেশ করে। যেমন মনে করুন 2/8 এর কথা যদি আমরা বলি, এটা আবার দেখুন 1/4 এর কিন্তু ইকুয়াল। তাহলে দেখুন আমরা যদি এরকম কথা চিন্তা করি যে 1 ইজ ইকুয়ালস টু, আমরা এরকম বলতে পারবো 2/4 ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারবো 4/8। তাহলে আলটিমেটলি দেখুন এই যে দুইটা নাম্বার আমি লিখলাম, এই দুইটা এই তৃতীয়টার সমান, হাফের সমান। তাহলে প্রত্যেকটা অনুপাতে একটা নাম্বারের সমান হবে, সেই নাম্বারটা হলো মনে করেন যে এইটা, এখান থেকে যে এটা এখান থেকে নিতে হবে স্কয়ার রুট দিয়ে এল স্কয়ার, এম স্কয়ার, এন স্কয়ার, এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার। এই যে ভিতরে আপনি দেখতে পাচ্ছেন
এই যে এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার এর মানটা এই যে এই মানটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। এটা একটু পরেই আমরা এটা প্রুফ করব যে কিভাবে হয়। আর নিচে নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, যে এখানে এটার মান ইকুয়াল টু এই যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারকে আমি সামেশন অফ যদি আমি দেই তার সামনে সামেশন, আর এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার যদি না দিই তাহলে সামেশন অফ যে এ স্কয়ার দেখতে পাচ্ছেন এই সামেশন অফ এ স্কয়ার মানে হলো বি স্কয়ার সি স্কয়ার এই সামেশনের মধ্যেই আছে, ঠিক আছে। এইবার এটাকে যদি আপনি যে উপরে দেন এটাকে যদি উপরে দেন আর এল ইজ ইকুয়াল টু যে আপনি এটা লিখতে পারবেন এল ইজ ইকুয়াল টু এ বাই এত, এম ইজ ইকুয়ালস টু লিখতে পারবেন প্লাস মাইনাস বি বাই এত। 1 মিনিট। তাহলে আমরা দেখুন যে এল ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারলাম এ বাই সামেশন অফ এত, এম ইজ ইকুয়ালস টু যে বিটা যদি আমরা উপরে দিয়ে দিই, এন ইজ ইকুয়াল টু সি বাই সিটা যদি আমরা এখানে উপরে দিয়ে দিই, তাহলে আবার হয়ে গেল এল এর মান এম এর মান এন এর মান। তাহলে এখানে দেখুন এ এর সাথে এল এর একটা সম্পর্ক, বি এর সাথে এম এর একটা সম্পর্ক, সি এর সাথে এন এর একটা সম্পর্ক, ঠিক আছে। এটা জাস্ট আপনি একটু মনে রাখুন, তারপর আমরা পরবর্তীতে চলে যাই। এই যে দেখুন এখানে আমরা যেটা বলছিলাম আপনাকে যে এটা আপনারা যেটা বলছিলাম যেটা হলো যে এই যে উপরে আমি এখানে একটু যদি পরিষ্কার করে দিই যে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ারের মান 1 এই যে ইকুয়াল টু 1, এই 1টা কিভাবে হলো এটা আমরা যে নিচে প্রমাণটা দিয়েছি এটা পরীক্ষায় আসতে পারে। আপনারা যখন পরীক্ষায় দিবেন আমি একটা পেজে আপনাদেরকে পরীক্ষায় আনসার করতে হবে, একটা পেজে আনসার করে জাস্ট ছবি তুলবেন আর কিছু না। তাহলে এখন আমরা এটা একটু প্রুফ করব যে এল স্কয়ার কস স্কয়ার কস মানে কত এল, কস বিটা মানে কত এন, এম, তারপর কস গামা মানে কি এন। তাহলে এটা দ্যাট ইজ অর্থাৎ এটাকে এইভাবে আমরা লিখতে পারি এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার, এই ফর্মুলাতে লিখতে পারি। তাহলে এটা করার জন্য দেখুন মনে করি লেট ওপি বি দ্য ড্রন থ্রু দ্য অরিজিন। ওপি হলো মনে করেন যে অরিজিন থেকে আমি ও থেকে পি পর্যন্ত যেটা আমি ড্র করলাম এবং পি থেকে এই যে এক্স অক্ষের উপর আমরা একটা লম্ব আঁকলাম যে পিএল। তারপরে দেখুন আমার যে এখানে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, ওপিএল আমার একটা ত্রিভুজ হয়ে গেল, এই যে ওপিএল একটা ত্রিভুজ যেটা এক্স অক্ষের সাথে যেটা আলফা কোণ উৎপন্ন করেছে, আর এখানে যে কোণটা এটা হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি কোণ হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এই কথাগুলো এখানে লেখা হয়েছে যে let LMN are the direction cosines of the given line। তাহলে এই যে OP যে লাইনটা x অক্ষের সাথে আলফা উৎপন্ন করো, তাহলে y অক্ষের সাথে বিটা উৎপন্ন করবে, y অক্ষের সাথে বিটা, z অক্ষের সাথে গামা, ঠিক আছে। তাহলে এই তিনটা অ্যাঙ্গেল উৎপন্ন করে আমরা জাস্ট কি করব x অক্ষের জন্য শুধু আমরা এই মানটা শুধু বের করব, তারপরে y অক্ষ এবং z অক্ষের জন্য সিমিলারলি দিয়ে আমরা লিখে ফেলবো। তাহলে দেখুন এইখানে যে জিনিসগুলো সেগুলো একটু ভেঙে ভেঙে এখানে লিখা হয়েছে ফ্রম দা ফিগার। এই চিত্র অনুসারে চিত্র থেকে আমরা কি কি পাই দেখুন এখানে যেগুলো আমরা ড্র করলাম এই জিনিসগুলো আমরা এখানে লিখবো কি কি, যে পিওএল অর্থাৎ পিওএল এই যে অ্যাঙ্গেল যেটা আপনি যে পিওএল অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন, পিওএল মানে আলফা, আর পি বিন্দু যেহেতু স্থানাঙ্ক হলো এটা x অক্ষ বরাবর যে দূরত্ব এই যে ও থেকে এল পর্যন্ত এটা হলো x, এবং এই যে পিএলও এই যে এই অ্যাঙ্গেলটা পিএলও এই অ্যাঙ্গেলটা এটা হলো 90 ডিগ্রি, ইজ এ রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে ওপিএল যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের ধর্মানুসারে আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এই যে cos POL আপনার 90 ডিগ্রিটা হবে না, POL ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির দৈর্ঘ্য হলো যে এখানে লিখছি আমরা যে YL ইজ ইকুয়াল টু x, এই মানটা যে এখানে বসালাম, আর OP মানে হলো এটা আমরা ধরে নিতে পারি এটা হলো ডিসটেন্স r, এই যে r টা আমরা যে এখানে লিখলাম OP বাই r। এটা r টা কেমনে হয় রেডিয়াল ভেক্টর, আপনারা যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এটা আপনাদেরকে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, সেটা আপনারা বলতে পারেন। তাহলে এখানে যদি আমরা r গুণন করে দেই তাহলে x ইকুয়াল টু r cos আলফা,
তাহলে cos আলফা মানে হলো কত l, এই যে l r x = l r। এখন সিমিলারলি x অক্ষ বরাবরের জন্য l r পাইছি, তাহলে y অক্ষের জন্য m r পাবো, z অক্ষের জন্য n r পাবো। এবার 1 নং 2 নং 3 নং কে যদি আমরা যে এখানে বর্গ করি, এই যে দেখুন আমরা বর্গ করে দিলাম। তারপর এখানে আরেকটু কাজ করা হয়েছে, সেটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা ডান দিকে মান নিয়ে এলাম আর এটা বাম দিকে কমন নিয়ে আমরা লিখে ফেললাম। তাহলে এখানে একটা জিনিস দেখুন, r স্কয়ারটা আমরা কিভাবে লিখলাম এটা আপনাদেরকে জাস্ট এখন একটু দেখাচ্ছি। দেখুন p এর স্থানাঙ্ক হলো x, y, z। তাহলে o থেকে p এর যে দূরত্ব এটা হলো r, তাহলে o বিন্দু স্থানাঙ্ক আমি জানি o 0 0 0। তাহলে দেখুন OP = r, OP = r o থেকে p এর যে দূরত্ব √, তাহলে এই x থেকে এই এখানে প্রথম কোণের দূরত্ব কিভাবে বের করে সেই দূরত্ব নির্ণয়ের সূত্র প্রথম ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে। x থেকে 0 এর দূরত্ব x - 0, আমি করতেছি x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার প্লাস z - 0 হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখুন আপনি যদি এখানে এক করে ফেলেন তাহলে r আমরা লিখতে পারি √, x - 0 হোল স্কয়ার মানে x স্কয়ার, তারপর হলো প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এবার আপনি যদি এই বর্গটাকে তুলে দেন তাহলে r স্কয়ার আপনার কি হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এই মানটা আমরা পরবর্তীতে আমরা ইউজ করেছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এই দেখুন r স্কয়ারের মানটা এই যে এখানে আমরা ইউজ করেছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটার পরিবর্তে যে আমরা r স্কয়ার এখানে আমরা লিখলাম যে এইটা, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলাম। এবার r স্কয়ার কাটাকাটি করে ফেলে এখানে 1 থাকবে। এই যে আমার এটা প্রমাণটা হয়ে গেল। বলেন তো এটা মোটামুটি আপনারা সবাই ধরতে পেরেছেন কিনা? একটু আমাকে সাউন্ড দেন তো। আমি 13 জনকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের ক্লাসের স্টুডেন্টস আরো বেশি হওয়ার কথা। লিখন রাজ, আপনারা কি বুঝতে পারতেছেন? মাসুম বিল্লাহ, ওমর ফারুক, গোলাম রাব্বানি। জি স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ মোটামুটি বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। ওকে ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখি পরবর্তী আমরা টপিকগুলোতে যাই। এইটা পরীক্ষা কিন্তু যদি আসে তাহলে আপনারা কি করবেন, একটা পেজের মধ্যে করবেন, করে যে উপরের সাইডে এখানে আপনার আইডি নাম্বারটা লেখা থাকবে। প্রত্যেকের যখন আপনারা পরীক্ষা দিবেন, আমার পরীক্ষা, তখন আপনারা আইডি নাম্বারটা লিখে তারপরে ছবি তুলবেন, তুলে তারপরে ফাইলটা আপলোড দিবেন। আমি এটা লাস্ট ক্লাসের লাস্টে সেটা আজকে পরীক্ষা সিস্টেমটা আবারও আপনাদের সাথে আমি আরেকটু শেয়ার করব। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই আরেকটা টপিক হলো, সেটা হলো যে আমাদের প্রজেকশন অফ এ পয়েন্ট অন এ স্ট্রেট লাইন। তাহলে এখানে এ পয়েন্ট একটা আছে, এই পয়েন্টের প্রজেকশন দেব। প্রজেকশন মানে মনে করুন উপর থেকে যদি আলো দেন, এখানে একটা বস্তু থাকে তাহলে তার একটা ছায়া পড়বে নিচে, এটা হলো জাস্ট প্রজেকশন মনে করুন। তাহলে ছায়া যদি পড়ে, এই যে ছায়ার যে বিন্দুটা একটা লাইনের উপর, এটা হলো তার প্রজেকশন। ঠিক আছে, এখন একটা মানে লাইন যদি থাকে তাহলে তার প্রজেকশনটা কিরকম হবে? তাহলে তার প্রজেকশনে দেখুন উপর থেকে যদি আপনি আলো দেন তাহলে তার ছায়াটা যে এই বরাবর এসে পড়বে, এই বরাবর এসে পড়বে। তখন এই লাইনের দৈর্ঘ্যটা আসলে কিভাবে আপনি বের করবেন? যে ও এই এখান থেকে যে এখানে তার দৈর্ঘ্যটা কিভাবে বের করবেন? আসলে প্রজেকশনের সাহায্যে যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য আসলে আমরা বের করতে পারি। আপনি যদি ত্রিকোণমিতিতে পড়ে আসছেন যে 9-10-এ, যে একটা নদীর এই পার থেকে অন্য পারের দৈর্ঘ্য বা নদীর প্রস্থ, এক পারে দাঁড়িয়ে থেকে অন্য প্রান্তের প্রস্থ আমরা বের করে ফেলতে পারি। সেটা হলো কিভাবে? সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রজেকশন, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ইউজ করে আমরা সেই বিন্দুর একটা আপনার উন্নতি কোণ এবং অবনতি কোণের নাম শুনেছেন, সেই উন্নতি এবং অবনতি কোণের নামের সাহায্যে আমরা সেটার বের করে ফেলতে পারি। অর্থাৎ সূর্যের যে আপনার আছে মানে সূর্য রশ্মি যে, সেটা কিন্তু একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে সেটা কিন্তু আমাদের আলো দেয় আর কি। আইডি নাম্বার কেউ এখানে দিবেন না, আমি বারবার বলতেছি, এখানে আইডি নাম্বার আমাকে চ্যাট বক্সে কেউ দিবেন না।
আমি নাম রাখবো, সমস্যা নেই। পটপট করে সবাই শুধু আইডি নাম্বার দেওয়া শুরু করবে। আচ্ছা, ওকে, এবার আসুন যে আমাদের প্রজেকশন অফ এ পয়েন্ট, একটা পয়েন্টের প্রজেকশন দিলাম। এবার এই প্রজেকশনটা একটা লাইনের হতে পারে, এই যে এরকম, যদি আমার একটা লাইন হয় এই যে এরকম, তাহলে এটা যদি একটা লাইন থাকে, সেই লাইনটা ডট 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 দিয়ে আমি এখানে উপর থেকে যদি আলো দিই, এখানে টর্চ দিয়ে যদি এরকম আলো দেন, তাহলে দেখুন উপর থেকে আলো দিলে সেটা কিন্তু আপনার এই বরাবর কিন্তু তার ছায়াটা পড়বে। এই যে ছায়া যেখানে পড়বে, এই ছায়ার সাহায্যে, ছায়াটার দৈর্ঘ্য নির্ণয়ের সাহায্যে আমি এই লাইনের দৈর্ঘ্য বের করতে হবে। এটা হলো প্রজেকশনের আসলে অ্যাপ্লিকেশন, জিওমেট্রির সাহায্যে এটা খুব ভালোভাবেই কিন্তু বের করা যায়। আমি সেই ফর্মুলাটা আমি দেই নাই, অর্থাৎ আপনি এ বি ইকুয়াল টু, যে এ বি ইকুয়াল টু সিডি cos θ, এরকম একটা ফর্মুলা আছে, এটা আমি দেই না, সিডি cos θ। অর্থাৎ এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। আমি যদি এই লাইনটাকে এখানে ড্র করি, তাহলে এখানে একটা সিডি লাইনকে উপরে নিয়ে যাই, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, সিডি cos θ। এইভাবে বের করা যায়। আমি এটা দেইনি, পরবর্তীতে এটা আমরা হয়তো অন্য জায়গায় এটা এত লাগবে না আপনাদের, এই জন্য আমি এটা স্কিপ করে গিয়েছি আর। হ্যাঁ, জাস্ট ধরে রাখুন যে একটা পয়েন্ট যদি থাকে, পয়েন্টের উপর থেকে যদি আপনি আলো ফেলেন, তাহলে তার নিচে পাদবিন্দুতে, ফুট পয়েন্ট যেটাকে বলে পাদবিন্দু, সেই পাদবিন্দুতে তার একটা বিন্দু পাবেন, সেই বিন্দু থেকে আপনারা সেটা করতে পারবেন। আচ্ছা, এবার দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে, সেই দুইটা পয়েন্টের ডিরেকশন কোসাইন আপনি কিভাবে বের করবেন? দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে, সেই দুইটা পয়েন্টের ডিরেকশন কোসাইন আমি কিভাবে বের করব? আচ্ছা, দেখুন যে অরিজিন, এখানে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন, তাহলে ডিরেকশন কোসাইন মানে cos আলফা, cos বিটা, cos গামার মান বের করতে হবে। তাহলে পয়েন্ট যখন দেওয়া থাকবে, সেটার জন্য আপনাকে পার্টিকুলার কিছু নিয়ম বা ফর্মুলা আছে। আমি সরাসরি এখানে ফর্মুলাটি ইউজ করেছি, সরাসরি ফর্মুলা ইউজ করে আমরা তার এটা নিয়েছি আর কি, বের করে ফেলছি। তাহলে দেখুন, ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন, অফ এ লাইন, অর্থাৎ একটা পার্টিকুলার লাইনের ড্রন ফ্রম দ্য অরিজিন টু দ্য পয়েন্ট, অরিজিন থেকে এই বিন্দুতে, অরিজিনের স্থানাঙ্ক কিন্তু আমরা জানি, অরিজিন থেকে এই যে এই বিন্দুতে তার যদি একটা পয়েন্ট যদি আপনি ড্রন করেন, মনে করেন এখানে, আর এই এই বিন্দুটা আমি ধরে নিলাম এখানে আছে, অরিজিন থেকে এই বিন্দুতে আপনি যদি ড্রন করেন ও থেকে পি, এটা যদি ও বিন্দু হয় আর এটা যদি পি বিন্দু হয়, তাহলে ও থেকে পি বিন্দু আমি যেটা হলাম, এই যে এই পি বিন্দু, এই দুই বিন্দুর যে মধ্যবর্তী যে রেখা হবে, লাইন হবে, এই লাইনের ডিরেকশন কোসাইনটা কি হবে, ডিরেকশন কোসাইন সেটা আপনাকে বের করতে হবে। তাহলে এখানে দেখুন দুইটা পয়েন্ট, অরিজিনের স্থানাঙ্ক আমরা জানি, অরিজিনের স্থানাঙ্ক হলো 0 0, এটা আমরা সবাই জানি, একদম ফার্স্ট ক্লাসে এটা আমাদের আলোচনা করা হয়েছে 0 0। এখন প্রথম যে এন্ট্রি আছে, প্রথম এন্ট্রি থেকে প্রথম এন্ট্রি বিয়োগ x2 - x1, অর্থাৎ এটা হলো x2, এটা হলো x1, এই যে -6 -0, তাহলে তারপরে রুট ওভার অফ দেওয়া আছে, দেখো 6 - 6 - 0, যে -6 - 0, তারপরে হচ্ছে 2 - 0, যে 2 - 0, y2 - y, যে 2 - 0, z2 - 0, থার্ড যে অপশন আছে যেটা হলো z অক্ষ, z2 মানে 3 - 0, এই যে 3 - 0। তাহলে এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে নিচেও আসবে 36 4 40 আর 9 49, 49 কে যদি আপনি স্কয়ার রুট করেন, তারপর নিচে পাবেন 7, আর উপরে -6 থেকে 0 চলে গেলে উপরে পাবেন -6। তাহলে দেখুন নিচের জিনিসটা কিন্তু অলওয়েজ ফিক্সড, এটা কিন্তু সূত্রের জন্য সব সময় ফিক্সড। জাস্ট উপরে এখানে দেখুন, আপনি যখন, হ্যাঁ বলুন স্যার, x1 y1 z1 কি অরিজিন? x1 y1 z1 তো অরিজিন, অরিজিন হলো যে 0 0, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এইখানে একটা, হ্যাঁ গুড পয়েন্ট বলছেন। এখানে এই যে x1, এই বিন্দু, এইটার জন্য হলো আমার কি অরিজিন, এটার জন্য অরিজিন। আর সাধারণত অরিজিনের স্থানাঙ্ক হলো 0 0, অর্থাৎ 0 কে আমি যে এটাকে মনে করতেছি x1, এই পরেরটাকে মনে করতেছি y1, তারপরটা মনে করতেছি z1, আর এইটাকে আমি মনে করতেছি x2, তারপরে এটাকে মনে করতেছি y2, তারপরটা হলো z2। হ্যাঁ, ওকে। এখন cos বিটা যখন আমি বের করব, দেখুন cos বিটা যখন তখন হবে cos আলফার জন্য x2 - x1, তাহলে cos বিটা যখন, তাহলে y2 - y1 উপরে হবে y2 - y1, আর নিচে যেটা আছে নিচেরটা কিন্তু সেম হবে, নিচেরটা সব সময় 7 হবে। তাহলে y2 - y1, দেখুন 2 থেকে 0 যখন যাবে, তাহলে উপরে 2 হবে, আমি এখানে সরাসরি বসিয়ে দিলাম। আর cos গামা যখন, তাহলে z2 - z1, তাহলে z2 - z1, তাহলে z2 এখানে কত আছে 3 -0, যে 3 থেকে 0 চলে গেলে 3 ই থাকবে। তাহলে তার ডিরেকশন কোসাইন গুলোর মান হলো আপনার -6/2, -6/7, 2/7, 3/7। ঠিক আছে?
এখন এই স্থানাঙ্কটা আপনাকে যদি পরিবর্তন করে দেওয়া থাকে, আমার জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবেন। আর কখনো এটা ফ্র্যাকশনে আপনারা লিখবেন না, জাস্ট একটা পূর্ণাঙ্গ নাম্বার অর্থাৎ দশমিক ডেসিমালে লিখবেন না। মনে করেন যে 3.22 এভাবে লিখবেন না, এটা প্রহিবিটেড। অর্থাৎ আমরা এখানে পূর্ণাঙ্গ মানটা চাই, অর্থাৎ এক্সাক্ট একুরেট মানটা। 3/7 আসছে, 3/7 এ লিখবেন, 3 কে 7 দিয়ে ভাগ করা দরকার নাই, যেটা আসছে সেটাই রেখে দিবেন। আচ্ছা, তারপর আমরা এখানে একটা অঙ্ক করেছি, খুবই সহজ একটা অঙ্ক। এইগুলো পরীক্ষায় আসতে পারে, আপনারা একটু করে দিবেন। তাহলে এই অঙ্কটা হলো, স্যার কারো কোনো প্রশ্ন আছে বলুন। স্যার যে বললেন যে পয়েন্টের পরে সামথিং কোনো মান আসলে ওটারে কোনো ভাগ করা, কি বললেন বুঝলাম না স্যার। আপনি ডেসিমালে লিখবেন না আর কি, বুঝেন নাই? 2/7 আসছে, এটা রেখে দিবেন, সেটা আমি বলেছি। ঠিক আছে, যে ডেসিমাল বলতে 2 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং এগুলো লেখার দরকার নাই। অর্থাৎ আপনি সরাসরি যে মানটা আসবে 2/7, 3/7 সেটাই রেখে দিবেন, বুঝেন নাই? ঠিক আছে, মেহেদী হাসান নাকি মাহবুব? জি স্যার ঠিক আছে। ওকে, তাহলে এবার আসি আমরা পরবর্তী যেটা, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, আপনারা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করলে তাহলে আপনারা করতে পারবেন, মানে তাড়াতাড়ি করতে পারবেন। যখন আমরা গুগল মিটে, যখন আমরা গুগল ক্লাসরুমে যখন পরীক্ষা দেব, ওখানে কিন্তু আপনার নির্দিষ্ট টাইমের পরে কিন্তু আপনার এটা বন্ধ হয়ে যাবে। মানে ক্লাসের সাবমিট করাটা কিন্তু, অ্যাসাইনমেন্ট সাবমিট করাটা কিন্তু একটা পার্টিকুলার টাইমের পরে, 1 ঘন্টার পরে টাইম দিয়ে দেবো, 1 ঘন্টা পরে কিন্তু অফ হয়ে যাবে। সো আপনারা কিন্তু এটা রাখতে হবে, মাথায় সেটআপ রাখতে হবে। 1 ঘন্টা টাইম দিলে 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। যখন শুরু করব, এখন একদম ওই টাইমের পরে লিমিট দেওয়া থাকবে, এরপরে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে সাজেশন হলো যে আপনারা এখানে যে অঙ্কগুলো আপনাদেরকে আমি করাচ্ছি, সেগুলো বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে পরবর্তীতে কিন্তু আপনাদের ওই টাইমটা আর ধরতে পারবেন না। আচ্ছা, তাহলে এখানে আমরা যে প্রবলেমটা যদি একটু দেখি, দেখুন এটা মাসুম বিল্লাহ, তুমি আনমিউট করো না। হ্যাঁ, তোমার প্রচন্ড সাউন্ড আসতেছে, প্রচন্ড, এটা কানে ধরছে। হ্যাঁ, নেক্সট টাইম তুমি আর করো না। যদি কোয়েশ্চেন থাকে তাহলে করো, আদারওয়াইজ তুমি আনমিউট করো না। আচ্ছা, আমরা এই কোয়েশ্চেনটা আমরা একটু যদি সলভ করি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, অর্থাৎ দুইটা লাইনের মধ্যবর্তী আপনার অ্যাঙ্গেল বের করতে হবে। মনে করুন একটা লাইন এদিকে গিয়েছে আর একটা লাইন এদিকে গিয়েছে, তাহলে এই দুটো লাইনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল কিটা আছে এটা আমাকে বের করতে হবে। কিন্তু এই দুইটা লাইনের ইকুয়েশন দেওয়া নাই, এই লাইনের সমীকরণ দেওয়া নাই, এই লাইনের সমীকরণ দেওয়া নাই। দেওয়া আছে তাদের যে ডিরেকশন কোসাইন গুলো আছে, অর্থাৎ তাদের এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছে, ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছে, সেই মানগুলোর কসের সমীকরণ দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে। অর্থাৎ l + m + n = 0, l² + m² - n² = 0, তাদের দুইটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের উপর ভিত্তি করে আপনাকে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এই যে দুইটা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা আপনাকে বের করতে হবে। তাহলে আসুন কিভাবে আমরা সলভ করে দেখুন। প্রথমেই গিভেন দ্যাট, অর্থাৎ যা যা দেওয়া আছে আমরা এখানে লিখে ফেলবো, সরাসরি লিখে ফেললাম। লিখার পরে 1 নং ইকুয়েশন থেকে n এর মান বের করলাম, এলিমিনেট করব n, n = -l + m হবে, -l + m। তাহলে -l + m, এই যে দেখুন আপনারা এখানে বসিয়ে দিলাম 2 নং ইকুয়েশনের মধ্যে। 2 নং ইকুয়েশনের মধ্যে l² + m² মাইনাস, এই যে মাইনাস সাইনটা এখানে, মাইনাস এই যে n এর মানটা এই যে আমরা যে এখানে বসালাম, -l + m। বসানোর পরে মাইনাসের উপর স্কয়ার থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b²। এবার -l² + l² কাটা, মাইনাস দিয়ে যদি আমি এখানে গুণ করি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, আর প্লাস m -m² কাটা, তাহলে আলটিমেটলি থাকতেছে দেখেন -2lm। -2 টাকে যদি ভাগ করে দেই, তাহলে lm = 0। তাহলে হয় আইদার l = 0 অথবা m = 0, দুইটার একটা শূন্য। এবার দেখুন এটা কিন্তু আমরা পেয়েছি 2 নং ইকুয়েশন থেকে, এটা কিন্তু 2 নং ইকুয়েশন থেকে পেয়েছি। তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা আমরা যে এখানে লিখলাম, আর এটা আমি যদি একটু পরিষ্কার করে দিই, আমরা দেখুন এখানে আমি দুইটা ইকুয়েশন পেয়েছি। তাহলে দেখুন l = 0 আছে, তাহলে এখানে দেখুন l এর সাথে কোএফিশিয়েন্ট আছে 1,
এম ও নাই, এই যে এম এর কোফিশিয়েন্টের জন্য শূন্য দিয়েছি, এন ও নাই, এন এর কোফিশিয়েন্ট আমরা শূন্য দিয়েছি। আর এটা হলো 1 নং ইকুয়েশন, এটা 1 নং। এই ইকুয়েশনটা আমরা সবাই বুঝতে পেরেছি। এইটাই আমি যে এখানে নিয়ে আমি একটু সাজিয়ে লিখলাম আর কি, হ্যাঁ। আর এইটাকে আমি লিখতে পারবো, দেখুন এল তো নাই, শুধু এম আছে, এন ও নাই, তাহলে 0 ইন্টু এল প্লাস 1 ইন্টু এম প্লাস 0 ইন্টু এন ইকুয়াল টু 0। শুধু এম এর কোফিশিয়েন্ট হলো 1, বাকি দুইটা শূন্য। আর এটা এল এর কোফিশিয়েন্ট 1, বাকি দুইটার কোফিশিয়েন্ট শূন্য। তাহলে এই ইকুয়েশনটা দেখুন, পরবর্তী আমরা আরেকটা এখানে সলভ করেছি, এই যে পরবর্তীতে যে এই যে এইখানে আমরা এটা লিখেছি। তাহলে প্রথমটা আগে সলভ করি, তারপর এটা আমরা দেখতে পাবো। তাহলে এই যে এখানে আমরা যে দুইটি ইকুয়েশন পাইলাম, এটা হলো 1 নং ইকুয়েশনটা আমি যেটা ছিল এটা লিখলাম। আর 2 নং থেকে আমি এই যে এইটা পেয়েছি, প্রথম অংশটা পেয়েছি l equals to 0, এটা আমি এখানে লিখলাম। এই দুটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন পদ্ধতিতে আমি সলভ করব। তাহলে বজ্রগুণন পদ্ধতিতে সলভ করার পদ্ধতিটা হলো l লিখব, m লিখব, n লিখব, হ্যাঁ। এখানে যে যে ভেরিয়েবল দেওয়া থাকবে, তারপরে যখন আমি l লিখব, তাহলে l এর মানটা আমি এখানে বন্ধ করে দিব। তাহলে এই m এর কোফিশিয়েন্ট এবং n এর কোফিশিয়েন্ট, তাহলে m এর কোফিশিয়েন্ট 1, n এর কোফিশিয়েন্ট 0, তাহলে 0 কে 0, 0 0, 0 ইনটু 0। আর এখানে যদি ক্রস মাল্টিপ্লাই করি, 0 ইনটু n এর কোফিশিয়েন্ট 1, তাহলে 0 ইনটু 1 মানে 0। তারপর আমি মনে করেন যখন m নিব, তখন m এর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, m এর ক্ষেত্রে এই মানটা হয়ে যাবে উল্টা। m যখন, তখন m এর এই যে কোফিশিয়েন্ট m কে মনে করেন বাদ, m নাই। তারপর আমার তো যে উপর থেকে নিচে গুণ করার কথা, কিন্তু এখানে উপর থেকে নিচে গুণ করা যাবে না। অর্থাৎ এখানে তো তার কোফিশিয়েন্ট 1 ছিল, 1 ইনটু 0 করার কথা ছিল, কিন্তু এটা হবে না, একটু উল্টা করে করতে হবে। অর্থাৎ এবার নিচ থেকে উপরে গুণ করতে হবে, হ্যাঁ। নিচ থেকে উপরে কিভাবে গুণ করে, অর্থাৎ এই 1 এর সাথে এই n এর যে 1 আছে সেটা আপনি গুণ করবেন, কারণ এখানে তো এটা তো নাই। তাহলে 0 ইনটু 1, তাহলে এই যে 1 মাইনাস এখানে আছে 1 ইনটু 0, তাহলে 0। ঠিক আছে। এবার আপনারা আসুন n এর জন্য। তাহলে n এর যখন আমি যাব, তখন n এর মানগুলো মনে করেন যে নাই, এই n মনে করেন নাই। তাহলে উপর এই n এর জন্য আবার ঠিক হয়ে যাবে, শুধু m এর ক্ষেত্রেই উল্টা হবে, অর্থাৎ উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এবার আপনি নিচ থেকে উপর থেকে নিচে গুণ করুন। এখানে আছে 1, এখানে আছে 0 0, কোফিশিয়েন্ট গুলো এখানে ছিল 1, এখানে ছিল 1, তাহলে একে 1। এই তো আমরা l এর 0 মানে 0 0, তারপরে 1 মানে 0 1, তারপর 1 মানে 0 -1, একটা হয়ে গেল। এবার 1 নং ইকুয়েশনটা আবার এখানে লিখব। আর ওখানে যে আমি ইকুয়েশনটা যে আমি যে এটা পেয়েছিলাম, যে এইটা m কে আমরা যেভাবে লিখতে পারি, এটা আবার আমি যে এখানে লিখলাম, হ্যাঁ। এই যে এই 2 নাম্বার ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে আবার আমি কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতিতে সলভ করব। তাহলে l যখন আমি যেখানে নিলাম l, তাহলে 1 ইনটু 0 0, সূত্রের মাইনাস, -1 ইনটু 1, এটা 1। তারপরে m যখন নিব, নিচ থেকে উপরে 0 ইনটু 1 0, তারপরে উপর থেকে নিচে 0 ইনটু 0, এই যে 0। তারপরে হলো n যখন, তাহলে n বাদ 1 ইনটু 1, এই যে 1, তারপর মাইনাস 0 ইনটু 1 মানে 0 হয়ে গেল। তারপর আপনি দেখুন, আমি যে এখানে এই -1 0 এটা সিম্পলিফাই করলাম। এইবার আপনার সূত্র ফেলানোর কথা। সূত্রটা হলো সরাসরি আমি এখানে লিখে ফেলছি। নিচে যে মানগুলো পেয়েছি, অর্থাৎ প্রথমটার জন্য পেয়েছিলাম এই যে এখানে দেখুন 0, এগুলো আমি গুণ করব। এইটা নিচে যা পেয়েছি, এটা নিচে যা পেয়েছি 0 ইনটু 1, এই যে 0 ইনটু 1 -1 প্লাস এখানে পেয়েছি 1, আর এখানে পেয়েছি 0, প্লাস এখানে পেয়েছি -1, আর এখানে পেয়েছি 1। এই মানগুলা দেখুন, এই যে এখানে উপরে লিখেছি, যে দেখুন 0 ইনটু -1, 1 ইনটু 0, -1 ইনটু 1। আর রুট স্কয়ার রুট করে এই প্রথম মানগুলোকে প্রথম স্কয়ার রুটের ভিতরে, এই যে প্রথম স্কয়ার রুটের ভিতরে, দ্বিতীয় স্কয়ার রুটের ভিতরে দ্বিতীয় মানগুলো, যে দ্বিতীয় মানগুলো, তাহলে উপরে দেখুন গুণ টুন করলে আলটিমেটলি ভ্যালু আসছে আপনার প্লাস মাইনাস দিয়ে গুণ টুন করলে প্লাস মাইনাস কিন্তু 1 এ আসে, কিন্তু আলটিমেটলি মাইনাস আসে। মাইনাস দিয়ে এই যে প্লাস মাইনাস কে সামনে দিয়ে যদি গুণ করেন, তাহলে প্লাস মাইনাস এসে থাকে। আর নিচে দেখুন এখানে √2 হয়ে গেল, এখানে √2, √2 গুণ করলে 2, তাহলে cos একটা হলো হাফ, আরেকটা হলো -1/2।
তাহলে হাফ কখন হয় π/3 মানে 60 ডিগ্রি আর একটা হলো 120 ডিগ্রি। এই দুটাই মান হলো আপনার आंसर। একটু সবাই একটু বলেন তো বুঝতে পেরেছি কিনা। π/3 এখানে 60 ডিগ্রি আপনারা লিখতে পারবেন আর এটা 120 ডিগ্রি লিখতে পারবেন যাই লিখেন না কেন। এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। স্যার আমার নেট প্রবলেম নিয়ে আসতেছে, সরি স্যার। হ্যাঁ আপনারা দেরিতে রেসপন্স করতেছেন। আমার তো স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট তো অনেক কম, মাত্র 9 জন। আরো তো কম, এত কম কেন নাম্বার অফ স্টুডেন্ট? মাত্র 8 জন, এই 2 জন তো আমি। 1 2 3 4 5 6 7 8 জন, তাহলে কেমনে হবে? কিন্তু আপনাদের এই ব্যাচের নাম্বার অফ স্টুডেন্ট তো অনেক বেশি, মোর দেন 30। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে সলভ করে ফেলি, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রশ্নটা আমরা যদি একটু করি, সলভ করি। if a if the as মানে হলো ধার বা বাহু of a rectangular parallel আর ABC, অর্থাৎ একটা আয়তাকার আপনার একটা আকৃতি আছে, তার ধারগুলা বা বাহুগুলা হলো ABC, অর্থাৎ x অক্ষ বরাবর হলো a, y অক্ষ বরাবর b, z অক্ষ বরাবর c। তাহলে show that the angles between the four diagonals, এবার আপনার ডায়াগোনাল চিনতে হবে, ডায়াগোনালকে আমি চিনাবো, আর given by চারটা ডায়াগোনালকে চিনতে হলে তাহলে তার চারটা ডায়াগোনালের মধ্যে তাদের যে কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলোকে মান হবে যে এইটা, তার কোণগুলোর মান হবে এটা। তাহলে আসুন দেখি কিভাবে এটা আমরা সলভ করব। প্রথমে let O be the origin, এই যে ওটা হলো অরিজিন অফ দা এই ফিগারের প্যারালাল পার্ট, যে আমার যে রেক্টেঙ্গুলার ফিগার আছে তার হলো অরিজিন হলো ও। থ্রি রেক্টেঙ্গুলার ফেসেস, তারপর কি কায়দে আজম, কায়দে আজম। আচ্ছা, তারপর হলো রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আমি ধরে নিলাম, কতগুলো ফেস আছে এই যে এখানে। তাহলে এখানে দেখুন তিনটা ফেস বলা হয়েছে, এখানে দেখুন থ্রি ফেসেস। তাহলে ফেস দেখুন আলটিমেটলি কিন্তু কয়টা ফেস আছে এখানে দেখুন, একটা দুইটা তিনটা, তিনটা ফেস, ঠিক আছে। আপনি দেখুন একটা আর কথা যদি চিন্তা করুন, তিনটা ফেস কিন্তু যে এই বরাবর এই যে একটা ফেস, উপর থেকে নিচে একটা, আর এই পাশ থেকে ওই পাশে একটা, এই তিনটা ফেস, অর্থাৎ দুইটা ছয়টা পৃষ্ঠ আছে কিন্তু তিনটা ফেস আছে। হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে কোঅর্ডিনেট গুলো আমি যেখানে লিখি, আমি যেগুলো আপনাদেরকে ওইখানে যে শিখিয়েছিলাম, যে প্রথমে দেখুন একদম প্রথমে এই যে এখানে যে x অক্ষ বরাবর a, যে x অক্ষ বরাবর a, y অক্ষ বরাবর b, z অক্ষ বরাবর c, যে y = a, ob = b, oc = c, এই কথাগুলো যেখানে লেখা হয়েছে, এই কোঅর্ডিনেট গুলাই এইখানে লেখা হয়েছে, দেখুন এই মানগুলো এই y = a, ob = b, oc = c। এবার এই যে কোঅর্ডিনেট গুলো যেগুলো দেওয়া আছে এইগুলো দেখুন, a এর কোঅর্ডিনেট = o,
এ এর 0 0, বি এর কোঅর্ডিনেট 0 বি 0, সি এর কোঅর্ডিনেট 0 সি 0। এই যে উপরে আমরা যেগুলো লিখছিলাম এই যে এগুলো, এই যে এ মানে হলো যে এখানে এ 0 0, এ 0 0 এখানে কাটা পড়ছে, এ 0 0, বি এর কোঅর্ডিনেট 0 বি 0, সি এর কোঅর্ডিনেট হলো 0 0 সি, এম এর কোঅর্ডিনেট হলো এন এ 0 সি। এগুলো এখানে লেখা হয়েছে দেখুন। এর দ্বিতীয়বার আমি এখানে বলতে চাচ্ছি এন এর মান আমি একটা দেখাই যে এম এর মান এ 0 সি। ঠিক আছে, উপরের মানগুলো জাস্ট এখানে লেখা হইলো দেখুন। ঠিক আছে, তাহলে এখানে একটা ওরা কথা বলছে, যে কথাটা আমাকে একটু চিন্তা করতে হবে। আমার কোঅর্ডিনেটটা অলরেডি আমি জেনে গেলাম যে এখানে চারটা ডায়াগোনাল আছে। তাহলে দেখুন চারটা ডায়াগোনাল আসলে কিভাবে হবে। দেখুন একটা আপনি যদি চিন্তা করেন যে একটা ইটের কথা আপনি এবার মনে মনে কল্পনা করুন যে একটা ইট, ঠিক আছে, সেই ইটের এইখানে যে বিন্দুটা আপনি দেখতে পাচ্ছেন এটার ঠিক অপোজিটে অন্য প্রান্তে কোন বিন্দুটা আছে, এটার ঠিক অপোজিটে অন্য প্রান্তে যে এ বিন্দুটা দেখতে পাচ্ছেন, এই যে এ, তাহলে এ এলটা হয়ে যাবে তার একটা কর্ণ। বি দেখুন এই যে উপরে আছে, এটা নিচ বরাবর উল্টা দিকে আরেকটা বিন্দু আছে, এটা হলো কি এম, তাহলে বি এম হবে তার একটা কর্ণ। সি থেকে এই যে সি থেকে এন বিন্দুকে যদি আমি যোগ করি, যে এন, সি থেকে এন, এইটা হয়ে যাবে তার একটা কর্ণ। আর ও থেকে পি এইটা হবে আরেকটা তার কর্ণ। তাহলে এই চারটা হবে তার কর্ণ, যে ফোর ডায়াগোনাল বলা হয়েছে। তাহলে এই কর্ণগুলো দেখুন আমি যেখানে লিখলাম ফোর ডায়াগোনালস, এই যে এখানে লেখা হয়েছে the lines OPAL BM and CN are the four diagonals। যে একটা ডায়াগোনাল OPAL BM CN, যে আমি এখানে কিন্তু অলরেডি আপনাকে ড্রয়িং করে দেখাইছি যে AL, A থেকে L, B থেকে M, C থেকে N, O থেকে P, এই যে OP, OPAL BM CN, এই চারটা হলো ডায়াগোনাল। ঠিক আছে, এই চারটা ডায়াগোনালকে এবার আপনি এই যে দেখুন কোঅর্ডিনেট গুলো এই যে এখানে লেখা হইলো। তাহলে ও থেকে পি এর ডিরেকশন কোসাইন আমি কিভাবে বের করব। তাহলে দেখুন ও থেকে পি এর ডিরেকশন কোসাইন, এবার আপনি যে ডায়াগোনাল গুলো আপনি চারটা যে পাইছেন, এই ডায়াগোনাল গুলো ডিরেকশন কোসাইন লাগবে, কারণ ডিরেকশন কোসাইন জানা থাকলে আমি তার অ্যাঙ্গেল বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখুন তাহলে ওপি এর যে ডিরেকশন কোসাইন এটা আমি কিভাবে বের করব। আমি এখানে যদি একটু দেখি ও এর স্থানাঙ্ক হলো 0 0 0, আপনাদেরকে দুইটা বিন্দু যদি জানা থাকে তাহলে তার ডিরেকশন কিভাবে বের করতে, ডিরেকশন কোসাইন সেই জিনিসটা আপনাদেরকে অলরেডি জানা হয়েছে। পি এর স্থানাঙ্ক হলো এ বি সি। তাহলে এটা থেকে যে এটা বিয়োগ করতে হবে, এ থেকে 0 বিয়োগ, তাহলে উপরে বসবে এ, আর নিচে এই যে এগুলোকে আপনাকে বর্গ করে যোগ করে বসাতে হবে। ঠিক আছে, x1 minus x2 স্কয়ার, x2 minus এই যে এরকম করে করতে হয় x2 minus x1 divided by root over of x2 minus x1 হোল স্কয়ার। তাহলে a থেকে 0 গেলে চলে গেলে a স্কয়ার থাকবে, এই যে এখানে থাকবে a স্কয়ার, তারপরে b থেকে 0 চলে গেলে তার প্লাস থাকবে b স্কয়ার, প্লাস c থেকে 0 চলে গেলে তার প্লাস থাকবে c স্কয়ার, উপরে থাকতেছে a minus 0। তাহলে উপরে আলটিমেটলি থাকতেছে a by root over of a square plus b square plus c square। কিন্তু আমরা এটাকে সংক্ষেপ করে লিখবো a square plus b square কে আমরা লিখতে পারবো summation of a square, এভাবে আমরা লিখতে পারবো। ঠিক একই ভাবে যখন b থেকে 0 বিয়োগ করব, যে b - 0 তার মানে b, আর নিচেরটা অলওয়েজ সেম, এই যে নিচেরটা অলওয়েজ সেম, তাহলে OP এর ডিরেকশন কোসাইন গুলো হবে এই তিনটা, একটা দুটা তিনটা। এবার AL এর ডিরেকশন কোসাইন বের করব। তাহলে A এর স্থানাঙ্ক কি আমাদের জানতে হবে, যে উপরে যে লেখা আছে A এর স্থানাঙ্ক হলো A 0 0, L এর স্থানাঙ্ক কি 0 B C। তাহলে আমি এখানে আপনাদেরকে একটু দেখাই, দেখুন আমি এখানে একটু পরিষ্কার করে নিই। আচ্ছা এল, আমি এখানে এল একটা বের করতে, তাহলে এর স্থানাঙ্ক দেখুন আমি যেখানে লিখলাম, কেন সমস্যা হচ্ছে, এ হলো এ 0 0,
A00 আর L হলো Lটা আমি এখানে যদি বের করে লিখি Lটা হলো 0BC 0BC তাহলে এখানে দেখুন একটা জিনিস যে x2 x1 তাহলে 0 a x2 x1 x2 হলো এটা x1 হলো এটা তাহলে 0 a তাহলে আর নিচের মানটা কিন্তু সেম 0 a করলে এটা মাইনাস a উপরে মাইনাস a b 0 করলে 0 b c 0 করলে c এই যে c আর b এর জন্য এখানে দেখুন b এর জন্য কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে এই সবগুলো মান দেখুন এখানে আমি বলার যে প্যাটার্নটা ধরানোর চেষ্টা করছি প্রথমটার জন্য মাইনাস এখানে দ্বিতীয়টার জন্য মাইনাস তৃতীয়টার জন্য মাইনাস আসছে তার মানে আপনার এই কর্নার বরাবর কিন্তু মাইনাসটা আসছে ঠিক আছে আপনি যখন bm এর ডিরেকশন কোসাইন বের করবেন তখন কিন্তু সেম জিনিসটা আপনারা লক্ষ্য করবেন ঠিক আছে আমি একটা জাস্ট দেখালাম এই যে OP একটা বাকিটা AL BM CL এগুলো আপনারা নিজেরা বের করে দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা হ্যাঁ আচ্ছা এবার আসুন যে মানগুলো এখানে আমরা যদি আমরা দেখি OPMAL অর্থাৎ দুইটা আপনার যদি হয় ডায়াগোনাল হয় সেই দুইটা ডায়াগোনালের মধ্যবর্তী কোণ আমরা বের করব OP এবং AL তাহলে OP এবং AL এর ডিরেকশন কোসাইন কি দেখুন এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে ঠিক আছে অর্থাৎ উপরেরটার সাথে উপরেরটা এটা গুণ নিচেরটার সাথে নিচে এটার উপরেরটার সাথে উপরেরটা নিচেরটার সাথে নিচেরটা গুণ তাহলে দেখুন এই যে দেখুন a এর সাথে মাইনাস a গুণ b এর সাথে b c এর সাথে c তাহলে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ঠিক আছে আর নিচে এই যে রুট a হোল স্কয়ার সামেশন অফ রুট a হোল স্কয়ার তাহলে রুট বেনিশ তাহলে সামেশন অফ a স্কয়ার একটা থাকবে তাহলে সামেশন অফ a স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কিন্তু এই মাইনাস থাকার কারণে কাটাকাটি যাচ্ছে না ঠিক আছে এই যে উপরে রয়ে গেল তাহলে দেখুন আমার ডায়াগোনাল আছে চারটা থেকে দুইটা করে যদি আমি নেই তাহলে টোটাল আমার কয়টা হবে চারটা থেকে 4c2 যদি আমি নিই তাহলে চারটা থেকে দুইটা নিলে আমার 6 হবে 4c2 এর মান হলো ফ্যাক্টোরিয়াল 6 এইখানে এই কথাটা লিখে দিয়েছি সিমিলারলি দ্য অ্যাঙ্গেল অফ এনি অফ দ্য 6 পেয়ার তাই না যে 6টা পেয়ার হবে চারটা থেকে দুইটা করে নিলে 6 পেয়ার হবে ক্যান বি ফাউন্ড তাহলে এই 6টাকে যদি আমি যেখানে প্লাস মাইনাস করে দিই তাহলে একটা জন্য মাইনাস আছে পরেরটার জন্য এখানে মাইনাস আসবে পরেরটার জন্য এখানে মাইনাস আসবে তাহলে প্লাস মাইনাস যদি আমি করে দিতে পারি এই যে প্লাস মাইনাস এখানে আছে দুইটা এখানে আছে দুইটা চারটা এখানে আছে দুইটা তাহলে কত কয়টা হলো টোটাল 6টা এই 6টা হবে আমার টোটাল आंसर ঠিক আছে এই যে এখানে প্রথমটা থেকে আমি যে এখানে সিম্পলিফাই করে আমি যে এখানে লিখে দেব ঠিক আছে এটা হয়ে যাবে আমার দেখান এই যে দেখুন আমার উত্তর হয়ে গেল এই যে উত্তর হয়ে গেল এটা আমার উত্তর চেয়েছিল অর্থাৎ আমি একটা বের করে বাকিগুলোর জন্য আমি সহজেই আমি এগুলা করে দিতে পারবো হ্যাঁ এই হলো আমার ঠিক আছে বলেন তো মোটামুটি আমরা এটা বুঝতে পেরেছি না জি স্যার 11 জন আছে আচ্ছা তাহলে ভিডিওটা আমি অফ করে দেব নাকি আপনাদের করবে আরো আপনারা দেখবেন एग्जाम কোশ্চেনটা দেখবেন স্যার एग्जाम কোশ্চেন কি দেখার আচ্ছা ভিডিওটা আমি রেকর্ডিং অফ করে